ব্যবসার কথা বলি না, আমাকে যখন বলেছিল, আমি থার্ড টাইম, প্রথম দুজন আমাকে বলেছিল ব্যবসা করার কথা, আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব নয়। কারণ ব্যবসা সম্বন্ধে একটা সম্যক ধারণা ছিল, কারণ আমি অনেক ছোট ছোট ব্যবসা করেছি এবং আলটিমেটলি ঝাড় খেয়ে সব ছেড়ে দিয়েছি। তো ব্যবসায় একটা বিরক্ত ছিল, সেই জন্য ব্যবসা অ্যাপ্রোচ করলেই আমি প্রথমেই তাকে বলি না। তো তৃতীয় ব্যক্তি লাকি, যে আমাকে ব্যবসার কথাটা বলেনি, বলেছিল একটা অপরচুনিটি আছে, আপনি যদি শুনতে চান বলুন, আমি আপনাকে বলতে পারি। তো সেই অপরচুনিটিটাই আমি আজকে শোনাবো। হয়তো কথার ফাঁকে বলতে গিয়ে হয়তো ব্যবসা কথাটা আমার মুখ দিয়ে হয়তো বেরিয়ে যেতেও পারে। তো এটা কিন্তু পিওরলি অপরচুনিটি। এই কারণে অপরচুনিটি বলছি যে ব্যবসার যে যে ডিমেরিটসগুলো আছে বা হ্যাজার্ডসগুলো আছে, এখানে কোনোটাই নেই। যেমন ধরুন, ব্যবসায় টাকা ইনভেস্ট করতে হয়, ব্যবসায় রিস্ক আছে, কম্পিটিশান আছে, অনেক রকমের সমস্যা থাকে, স্টাফ প্রবলেম থাকে, অনেক রকমের। তো এসব এখানে কিছুই নেই। এর জন্যে বাইরে থেকে আপনাকে মানুষকে হায়ারও করতে হয় না, স্পেস লাগে না, সমস্ত কিছু মানে যত বিজনেসের যত নেগেটিভ সাইড আছে এইখানে কোনোটাই নেই, যা আছে সবটাই পজিটিভ। এবং এই ব্যবসার আর একটা ইউনিকনেস হচ্ছে এই অপরচুনিটিটা, আপনি যদি অপরচুনিটিটাকে ঠিকমতো কাজে লাগাতে পারেন আপনি সামনের দিকে এগোবেন, আর যদি ঠিকভাবে কাজে না লাগাতে পারেন তাহলে আপনি যেখানে আছেন সেখানে থাকবেন, পেছিয়ে যাওয়ার কোনো ভয় নেই। অর্থাৎ এখানে রিস্ক বা লস এই ধরনের কিছু নেই। তো আমি একটা কথা মানে ভাবি মাঝে মাঝে, যে আপনাদের বলি, দেখবেন আমি লিখলাম লিভ উইথ এ বেটার লাইফ, তাই না? তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করি দাদা কেমন আছেন, আমরা জেনারেলি কি উত্তর পাই? কেটে যাচ্ছে, নয় চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে সেখানে একটা কিন্তু প্রশ্ন থাকছে যে আমরা বেঁচে আছি, সেই বাঁচার মধ্যে কি সেই প্রাণ আছে? ওই কেটে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এই প্রশ্নের উত্তরটা দেখবেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই দুনিয়ায় যা কিছু ঘটছে, ঘটেছে, ঘটবে, সব কিছুই কিন্তু এইটুকুনি আইএফ, ইফ, দুনিয়া ভর যা কিছু যদি। আজকে দেখুন মিউচুয়াল ফান্ড বলুন, শেয়ার মার্কেট বলুন, ব্যাংক ইন্ডাস্ট্রি বলুন, এলআইসি বলুন, যা বলবেন, ডিফেন্স, পৃথিবীর যা কিছু সৃষ্টি হচ্ছে, চলছে, সবই কিন্তু এই মাঝখানের এই দুটো লেটার আইএফ, ইফ, যদি, তাই না? যদি আমার কিছু হয়, লাইফ ইন্স্যুরেন্স, যদি আমার কিছু হয় হঠাৎ করে একটা সেভিংস, তাই না? তো এখন প্রশ্ন হচ্ছে যে একটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, তো জেনারেলি কি টপিকসে তার মাথায় কি প্রথমে হিট করে? যে আমি ভালো বলবো না খারাপ বলবো না কেটে যাচ্ছে, জেনারেলি কি হয়? এক নম্বর হচ্ছে ফিজিক্যাল, আর দু নম্বর হচ্ছে এই দুটো জিনিস। কি আপনারা কি আমার সাথে একমত? আমাদের জীবনে এই দুটো জিনিস কিন্তু খুব জরুরি। দেখবেন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কোটি কোটি সম্পত্তি আছে, কিন্তু দাঁতের গোড়া একটু চিনচিন চিনচিন করে ব্যথা হচ্ছে। সেই সময় যদি আপনাকে কেউ বলে দাদা কেমন আছেন, আপনি ভালো আছেন বলতে পারবেন? পারবো না। ধরুন পেটটা গন্ডগোল করেছে সেদিন, দাদা কেমন আছেন বলতে পারবো? ভালো আছি। তার মানে ফিজিকটা হচ্ছে খুব জরুরি, এইটা ফিজিক্যাল। আর দু নম্বর হচ্ছে ফিনান্সিয়াল।
আমার ব্যাংকে সেরকম সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই। দেখবেন বাড়ির যারা আর্নার তাদের মাথায় একটা চিন্তা থাকে, ছেলে মেয়ে বড় হচ্ছে, আমি ঠিকঠাক মতো সেভিংস করতে পারছি কি না, আমার মেডিক্লেম ঠিকঠাক আছে কি না, বিভিন্ন ধরনের মানে এই ম্যাটারটাও কিন্তু আমাদের কিন্তু চিন্তা। এই দুটো জিনিসই যদি একটা মানুষের কাছে ঠিকঠাক থাকে তাহলে দেখবেন তাকে বলতে অসুবিধা হয় না, কেমন আছেন, ভালো আছি। কি ব্যাপারটা হয়তো এরপরে আরও কিছু অ্যান্সিলারি থাকতে পারে, আমি সংক্ষেপে এই দুটোর কথাই বলছি। তো আজকে আমি যে অপরচুনিটিটা দেখাবো এই দুটো জিনিসকেই আপনাকে প্রোটেক্ট করছে, আপনার ফিজিককেও প্রোটেক্ট করছে, আপনার এই ফিজিক্যাল হাইজিন অ্যান্ড ফিনান্সিয়াল হাইজিন এই দুটোর ওপর ভিত্তি করে আমাদের এই অপরচুনিটিটা আমরা ডেভেলপ করছি। কেমন? তো ফিজিক্যাল হাইজিন, আমরা জেনারেলি ফিজিক্যাল হাইজিন বলতে আমরা কি বুঝি? মোটামুটি ঠিকঠাক আছে, ডায়াবেটিক স্টুডেন্ট মানে পেশেন্ট হলেও চলে যাচ্ছে, ঠিক আছে। কি আমার প্রেশার হাই আছে, একটা ওষুধ খাচ্ছি, ঠিক আছে। কেমন? আমরা অত ডিটেলসে যাই না, কিন্তু আমাদের এখানে ফিজিক্যাল হাইজিন বলতে মাথার চুল থেকে পায়ের নখ অবধি, ওই যে বললাম আপনার শরীরের সব ভালো, প্রেশার নর্মাল আছে, সুগার নর্মাল আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু দাঁতে একটা চিনচিন করে ব্যথা করছে, সেটাও কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। তো সেটাও কিন্তু ফিজিক্সের মধ্যেই পড়ে, ফিজিক্যাল, তাই না? তো আমাদের এখানে এই ফিজিক্যাল হাইজিনটাকে মেনটেন করার জন্যে আপনার চুল থেকে মাথার নখ অবধি যা যা প্রোডাক্টের দরকার হয় সমস্ত প্রোডাক্ট আছে ইন ডিটেলসে। আমি ভেরি রিসেন্ট আমার একটা ঘটনা বলি। এই ডিউরিং করোনা টরোনা এরম হবে, মাথা খুব চুল করতো, মাথা খুব চুল, আমি বুঝতে পারছি না মাথাটা কেন চুল করে এত। আমি স্কিন স্পেশালিস্টের কাছে গেলাম, সে একটা লোশন দিল, খাওয়ার ট্যাবলেট দিল, ওই 2-4 দিন এদিক ওদিক হলো, যেই বন্ধ করে দিলাম আবার সে জেকে সেই চুলকনি, সেই মাথা চুলকনি থেকে মুখ টুক এরম সব চুল করছে। তো হঠাৎ করে আমার বিশেষ বলল, তুমি একটু চেরি বায়োটিন খাও তো, আমার মনে হয় দেখো ওখান থেকে হয়তো তোমার ঠিক হয়ে যাবে। বিশ্বাস করুন, ওই স্কাল্প টনিকটা লাগালাম আর চেরি বায়োটিনটা খেলাম, 2 ফাইল খাওয়াতে আমার সেই মাথার চুলকুনিটা চলে গেল। এইভাবে আপনি যদি মনে করেন চোখের জন্য খুব ভালো ভালো আমাদের সাপ্লিমেন্ট আছে, দাঁত, স্কিন, যা বলবেন, পেটের যাবতীয় সমস্যা আপনারা সবাই জানেন। আচ্ছা নতুন কে আছে এখানে? নতুন কেউ আছে? আচ্ছা 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5-6, দেখবেন মেজরিটি লোকের কিন্তু পেট থেকেই কিন্তু অ্যাকচুয়ালি সব সমস্যা হয়। যার জন্য দেখবেন এখন সমস্ত পেপারে বা সমস্ত জায়গাতে না এই গাট রিসেট বলে একটা নতুন শব্দ খুব ব্যবহার হচ্ছে। অর্থাৎ আপনি যদি এই গাটটাকে, আমরা যেটা বুঝি পেটটাকে যদি আপনি ঠিক রাখেন, অলমোস্ট আপনার শরীর ঠিক থাকবে। কিন্তু সমস্ত কিছুরই সমস্যা পেট থেকে। আপনি ভাবুন আপনার মাথা ঘুরছে, প্রচণ্ড মাথা ঘুরছে, মাথার যন্ত্রণা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কি করলো? ডাক্তার আপনাকে একটা যে কোনো ধরনের গ্যাসের একটা ওষুধ, সে প্যান্ডি দিতে পারে, সামপ্রাসডি দিতে পারে, হ্যাঁ এরকম কোনো একটা গ্যাসের ওষুধ দিল, কিছুক্ষণ খাওয়ার পর আপনার ঢ্যাক ঢ্যাক করে ঢেকুর উঠলো, দেখলেন মাথার ব্যথাটা আস্তে আস্তে কমে গেল। হয় কি হয় না? কেন আমার পেটে গ্যাস হচ্ছে, মাথা ব্যথা কেন হচ্ছে মনে হতে পারে তো, কিন্তু পেটে এই উইন্ড থেকে কত রকমের সমস্যা হয় আমাকে একজন আয়ুর্বেদ ডাক্তার বলেছিল। এই যে বাত, বুঝলেন, এই বাতটা কোত্থেকে, ওই দেখবেন না আগেকার দিনের লোকেরা একটা শব্দ ইউজ করতো, বাতকর্ম, তাই না? মানে পেটে উইন্ড হলে আপনার শরীরে বাত হয়, সেই ওই উইন্ডটা যেখানে গিয়ে প্রেশার ক্রিয়েট করে সেখান থেকে আপনার
ব্যথা বেদনাটা শুরু হয়। বুঝতে পারছেন? তো এর জন্য আমাদের আয়ুর্বেদিক আমলা আছে, খুব ভালো। আমাদের ফাইবার আছে, ভীষণ ভালো। সমস্ত আমি যদি এখন প্রোডাক্ট নিয়ে বলতে যাই, প্রচুর। আমার মিসেস দেখাবে, একটু প্রোডাক্ট নিয়ে বলবে এবং দু একটা ডেমো করে দেখাবে। তো মানে আপনি নিশ্চিন্তে দেখুন, আমরা এখানে ফিজিক্যাল হাইজিন মেনটেন করার জন্যে যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটাকে ফুড সাপ্লিমেন্ট বলা হয়, ফুড সাপ্লিমেন্টস বলা হয়। তো আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা ফুড সাপ্লিমেন্ট, আগে তো এটা ছিল না, ফুড সাপ্লিমেন্ট খাওয়ার কি দরকার আছে? আমি তো মাছ, মাংস, দুধ, ডিম সব খাই, আবার ফুড সাপ্লিমেন্ট কেন? তো আমি একটা ডেমো করে একদিন দেখাচ্ছিলাম যে ধরুন আপনি একটা গ্লাসে ভর্তি পাথর, ছোটো 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 কুচি পাথর দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ, আপনি এটা কি দেখছেন? বলছে একটা গ্লাসে পাথর ভর্তি রয়েছে। তারপরে আমি 1 কাপ জল নিলাম, আমি ওই গ্লাসের মধ্যে আবার ঢেলে দিলাম, পুরো জলটাই কিন্তু ধরে গেল। আমি বললাম এই তো বলছিলেন ভরে গেছে, ভর্তি গ্লাস, তো জলটা কোথায় গেল? জলটা কোথায় গেল? জলটা তো গ্লাসের মধ্যেই রয়েছে। তার মানে কোথাও আমাদের একটা স্পেস ছিল, যেই স্পেসটা জলটা অকুপাই করলো। সাপ্লিমেন্টটাও আমরা সব খাচ্ছি, আপনি খুব রোজ ফল খাচ্ছেন, রোজ ডিম খাচ্ছেন, রোজ দুধ খাচ্ছেন, সবজি খাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আমরা কেউই জানি না আমাকে সুস্থ থাকার জন্যে কতটুকু নিউট্রিশন, কতটুকু প্রোটিন, কতটুকু কার্বোহাইড্রেট, কতটুকু ভিটামিনস আমাদের খেতে হবে, আমরা সেটা জানি না। এই করোনার পর থেকে দেখবেন এই চর্চাটা বেড়ে গেছে। এখন আমরা কিন্তু এইটার সবাই পৃথিবীর এখন ম্যাক্সিমাম মানুষ, এই দেখবেন আমি সেদিনকে টিভিতে দেখছিলাম কি HMPV না কি একটা রোগ চায়নায় বেরিয়েছে, বলছে আবার এর কবে ভ্যাকসিন বেরোবে, কী হবে, আবার কি লকডাউন আসতে যাচ্ছে। সেই জন্য এখন ডাক্তাররা বলছে যে আপনারা আপনাদের ইমিউনিটিকে ডেভেলপ করুন। ইমিউনিটিকে ডেভেলপ করার জন্যে আপনার এইটা জেনে নেওয়া দরকার যে আমার শরীরে কি কি ডেফিসিয়েন্সি আছে। দেখুন সবচেয়ে সহজলভ্য যেটা জিনিস, ভিটামিন ডি। রোদে বেরোলেই ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু আপনি যে ডাক্তারের কাছে যাবেন, যে রোগ হোক না কেন, আপনাকে কিন্তু D3 বা ভিটামিন ডি এর টেস্ট করতে বলবে। ম্যাক্সিমাম লোক আমরা ভিটামিন ডি এর অভাবে আমরা কিন্তু আছি, কিন্তু অ্যাভেলেবেল ফ্রি অফ কস্ট, তারপরেও আমাদের মধ্যে ডেফিসিয়েন্সি কেন আমি জানি না। বুঝতে পারছেন? তো আমরা যেগুলো সাপ্লিমেন্ট ইউজ করি, তো এখনকার দিনের মানুষ যারা একটু পড়াশোনা করে, বিশেষ করে ইংরাজি পত্রিকাতে এগুলো নিয়ে বেশি চর্চা হয়, বাংলা পত্রিকাতে অত চর্চা হয় না। তো সাপ্লিমেন্টটা আমি বলতে পারলাম হোয়াট ইজ সাপ্লিমেন্ট, মানে আমরা সব কিছু ইনটেক করার পরও একটা গ্যাপ থেকে যায়। সে আপনি বলতে পারেন ভালো স্কুলে আপনার ছেলে হয়তো এখানে চুচড়ো কলিজেটে পড়ে, ভালো স্কুল, ঠিক আছে, তারপরে ওই স্কুলে পড়ার পরও আপনি প্রাইভেট টিউটার দিচ্ছেন। এখন আবার কি একটা ছেলের 9টা সাবজেক্ট মানে 9টা টিচার আছে, তার মানে প্রত্যেকটা সাবজেক্টের যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি রয়েছে তার জন্যে প্রতিটা মাস্টার রেখেছে। ভাবুন, তাহলে তার স্বাস্থ্যের দিকে তো নজর দিতে হবে। আমি অনেক স্টুডেন্টদের দেখেছি, ভালো স্টুডেন্ট কিন্তু রেজাল্ট তত ভালো করতে পারে না। কারণটা কি? আন্ডার নিউট্রিশন। সে হয়তো ভুলে যাচ্ছে, বেশি দিন মনে ধরে রাখতে পারছে না, বিভিন্ন কারণে হতে পারে। দেখবেন বিশ্বকাপে ফুটবল ভালো খেলতে পারছে না, কি করলো? নিউট্রিশনিস্টকে ডাকা আনলো, সে এনে ফুড চার্ট চেঞ্জ করে দিল, খেলা ফর্মা ফিরে গেল, হয়তো এরকম। তো তার মানে আলটিমেট কিন্তু সব কিছু আপনার ফিজিককে যদি ঠিকঠাক রাখতে হয়, ফিজিক্যাল হাইজিন যদি মেনটেন করতে হয়, তাহলে নিউট্রিশন ইজ ভেরি মাস্ট। তো এই নিউট্রিশনগুলোকে নিয়ে আমরা এই প্রোডাক্টগুলোকে, আপনি কিন্তু এটা ভাববেন না নিউট্রিশন মানে শুধু ভিটামিন না। আপনার মাথায় খুশকি হয়েছে,
সে খুশকিটাও তো আপনার একটা ফিজিক্যাল প্রবলেম। সেই খুশকিটাকে সারাতে গিয়ে যেটা আপনাকে ব্যবহার করতে হবে সেটাও ফিজিক্যাল হাইজিনের মধ্যে পড়ছে। ধরুন ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু, আপনি বলতে পারবেন আপনার মাথায় সব শরীর ঠিক আছে, আপনার মাথায় প্রচুর খুশকি আছে, অসুবিধা হবে কি হবে না? তাহলে আমাদের হাত ধোয়া সাবান, কাপড় কাচা সাবান, যা বলবেন আমাদের প্রত্যেকটা কিন্তু ফিজিক্যাল হাইজিন মেনটেন করছে, যার জন্যে আমাদের প্রত্যেকটা সেগমেন্টের পাশে কিন্তু কেয়ার কথাটা লেখে। হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার। আমি বলতে পারলাম তো? আমি এই সাবজেক্টটা নিয়ে আর বেশি কিছু বলছি না, এরপরে আমার মিসেস এসে প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের সাথে বলবে। তো এইটা নয় বুঝলাম, আচ্ছা ফিজিক্যাল হাইজিন, আপনাদের কাছে প্রোডাক্ট আছে, সেই ফিজিক্যাল প্রোডাক্ট দিয়ে হাইজিন মেনটেন করার জন্য ব্যবহার করলাম, ঠিক হয়ে গেল। কিন্তু দাদা এটা করতে গেলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হচ্ছে ফিনান্সিয়াল সমস্যা, তাই না? তো ফিনান্সিয়াল সমস্যা, তো সেইটাকে সলভ না করে, এইটাকে সলভ না করে আপনি এইটাকে সলভ করতে পারবেন না। আমি একটা স্বামীজির মানে ডাক্তার সোমেশ্বরানন্দ স্বামীজির আমি একটা বই পড়েছিলাম পাদ্দা, সেখানে একটা জায়গায় লিখছে একটি 18 বছরের ছেলে মারা গেছে, তার মা বাবা খুব কাঁদছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, হসপিটাল সবাইকে দোষারোপ করছে আমার ছেলেটা মারা গেল এই কারণে। তো সোমেশ্বরানন্দজি বলছে যে আপনাকে কেউ কি বারণ করেছিল বেলভিউতে নিয়ে যেও না, অ্যাপোলোতে নিয়ে যেও না? আপনি তো যেতেই পারতেন, গেলে তো আপনার ছেলে বেঁচে ফিরে আসতো। আপনি কেন চুঁচুড়া হসপিটালে গেলেন, বা কেন আপনি মিউনিসিপ্যালিটি সেবা সদনে গিয়ে চিকিৎসা করাতে গেলেন? তাহলে তো আপনার ছেলে মরতো না। তাহলে আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যাটা হচ্ছে এইখানে, বুঝতে পারছি? তাহলে ফিনান্সিয়াল হাইজিন যদি আপনি মেনটেন করতে পারেন, জানবেন অলমোস্ট আপনার জীবনের সমস্ত প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন। তাহলে আমার কাছে মেন পয়েন্ট হচ্ছে যে ফিনান্সিয়াল হাইজিনটা নিয়ে আমি এবার একটু এলাবোরেটলি ডিসকাস করব। তো হোয়াট ইজ ফিনান্সিয়াল হাইজিন? কেমন মানে আপনার স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার জন্যে যে টাকা পয়সার দরকার হয় সেইটা থাকলেই আপনার ফিনান্সিয়াল হাইজিন। আমি বলছি না যেই অপরচুনিটির মাধ্যমে আপনি আর একজন রতন টাটা হতে পারেন বা মুকেশ আম্বানি হতে পারেন, না। আমরা খুব সাধারণ ঘর থেকে আসছি, মানে এই যে লিভ উইথ এ বেটার লাইফ, আরেকটু ভালো জীবন। আপনার কাছে হয়তো মারুতি আছে, আপনি হয়তো ভাবছেন যে ফক্সওয়াগনটা কিনলে ভালো হয়, বা মারুতি আছে টয়টা কিনলে ভালো হয়। ধীরে ধীরে হ্যাঁ, এখান থেকে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে রতন টাটা বা মুকেশ আম্বানি যে ধরনের ইনকামের মাধ্যম দিয়ে সে অত বড় সাম্রাজ্য গড়ে উঠেছে, আপনি কিন্তু সেম প্রসেসেই থাকবেন। প্রসেসটা সেম, কিন্তু ওয়েটা আপনার একটু আলাদা, সেটা ঠিক আছে। তো ফিনান্সিয়াল হাইজিন বলতে আমি খুব সাধারণভাবে, মানে বড় কিছু বললাম না, যে স্বাচ্ছন্দ্যভাবে বেঁচে থাকার জন্য আমার যতটুকু, আমার মেয়ে হয়েছে, মেয়েকে পড়াশোনা শেখাতে হবে, বড় করতে হবে, তার বিয়ে থা দিতে হবে, এর জন্য একটা প্রভিশন করা, ছেলের জন্য একটা প্রভিশন করা, বৃদ্ধ বাবা মা আছে তাকে ঠিকঠাক দেখভালের জন্য যে টাকা পয়সার দরকার, নিজেদের ঠিকভাবে বাঁচার জন্য যা টাকা পয়সার দরকার, রিটায়ারমেন্ট স্কিম, অর্থাৎ আফটার রিটায়ারমেন্ট আমি যে কদিন বাঁচব ঠিকঠাক যাতে চলে যেতে পারে, কারোর উপর নির্ভরশীল না হয়ে, এই টোটাল ব্যাপারটা কভার করলেই আমরা মনে করি যে না, আমাদের ফিজিক্যাল মানে ফিনান্সিয়াল হাইজিনটা ঠিকঠাক আছে। তো এইটা করতে গেলে আপনাকে কি করতে হবে? ভেরি সিম্পল। তো আমি যখনই যাকে বোঝাতে যাই না, সে বোঝে না। মানে আমি সহজ জিনিসটাকে সহজভাবেই বোঝাবার চেষ্টা করি, লোকে কঠিন করে নেয়, মুশকিল হচ্ছে। আমি আজকেও আপনাদের সেই সহজভাবেই বলবো, তো কঠিন করে বুঝলে অসুবিধে আছে, সহজভাবেই বুঝুন।
দেখুন, আমি যদি এখানে প্রত্যেকটা মানুষকে যদি বলি যে আপনি তো চাকরি করছেন আর একটা কাজ করবেন, সে কি বলবে? কখন করব, আমার হাতে সময় নেই। অন্য একটা ব্যবসা করতে গেলে যে সমস্ত রিসোর্সের দরকার হয়, যত রকম রিসোর্সের দরকার হয়, আমার কাছে দাদা নেই, আমি পারবো না, আমার দ্বারা ব্যবসা হবে না, তাই না? ব্যবসার কথা বললেই কিন্তু সবাই, কারণ আমরা জানি ব্যবসা, যেই মুহূর্তে ব্যবসা বলছে পাশেই আমার ছবির মতো ভেসে আসছে প্রথমেই টাকা, তারপরেই রিস্ক, তারপরেই কম্পিটিশান, তার অনেক কিছু চলে আসছে। ব্যবসা সম্বন্ধে একটা ধারণা আমাদের কনসেপ্ট মাথার মধ্যে রয়ে গেছে। সেই জন্যে ব্যবসা বলতে গেলেই বলে না দাদা ব্যবসা করা, বলে কেন না, ব্যবসা করতে গেলে যে রিসোর্সের দরকার আমার কাছে নেই, আমার পক্ষে সম্ভব না। আমি বলি আপনাকে যদি আমি এইরকম একটা ব্যবসার কথা বলি, যে রিসোর্সটা আপনার বাড়িতেই রয়েছে, আপনার মধ্যেই রয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে যদি রোজগার করা যায়, যেখানে ওইগুলো থাকবে না, টাকা লাগবে না, রিস্ক থাকবে না, কম্পিটিশান থাকবে না, কারিগরের কোনো ঝামেলা থাকবে না, তাহলে কেমন হবে? বলে সেটা আবার হয় নাকি? বলে সেই জন্যই তো আমি বলছি এটা অপরচুনিটি। তাহলে তো আমি ব্যবসার কথাই বলতাম, এটা অপরচুনিটি এই কারণে বলছি। তো আমার বাড়িতে কী রিসোর্স আছে যেখান থেকে আমি আবার একটা রোজগার করতে পারি, যেখান থেকে আমার ফিনান্সিয়াল হাইজিন ফিরে আসতে পারে? হ্যালো, আপনি একটু ভাবলেই আপনি পেয়ে যাবেন। তো আপনাকে আমি সেই ভাবনাতে একটু সহযোগিতা করতে পারি। বলে কিরাম বলুন। আমি বললাম যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি শুনতে রাজি আছেন তো? ডিসিশন আপনার, আমার কাজ আপনাকে বোঝানো, শোনানো, আপনি মন দিয়ে শুনুন, কোনো জায়গায় অসুবিধা হলে আমরা আলোচনা করতে পারি। তো বলো কিরাম বলুন। তো আমি বললাম দেখুন, আপনার বাড়িতে সকাল থেকে রাত অবধি অনেক কিছু হয়তো, এবং প্রত্যেকটার জন্যেই কোনো না কোনো জিনিস লাগে। ধরুন সকালবেলা ওটা থেকে শুরু করে টুথপেস্ট, ব্রাশ থেকে শুরু করে রাত্রে শুতে যাচ্ছেন, সবাই না খেলেও কেউ কেউ হয়তো একটা হট ড্রিঙ্কস, মানে ওই কমপ্লান জাতীয় জিনিস বা এটা সেটা অনেকেই খায়, ঠিক আছে? নিজের পক্ষে অনেকে আবার গরম জল খেয়েও শোয়। তো এই যে এর পেছনে আপনার খরচা আছে। ধরুন আমাদের এমনি জীবনে বাঁচার জন্য 4টে সেগমেন্ট লাগে। 1 নম্বর হচ্ছে হোম কেয়ার, 2 নম্বর হচ্ছে পার্সোনাল কেয়ার, 3 নম্বর হচ্ছে স্কিন কেয়ার এবং 4 নম্বর হচ্ছে হেলথ কেয়ার। এই 4টে সেগমেন্টে আমাদের মোটামুটি আমরা প্রতিদিন ব্যবহার করি। তো আমি একটা নতুন লোক, বাবা তুমি তো, তোমার নাম কি? বিপুল বৈদ্য। আচ্ছা বিপুল, বিয়ে থা করেছ? স্টুডেন্ট। আচ্ছা, তাহলে বাড়ির ঘর সংসারে কত খরচা হয় বলতে পারবে? আন্দাজ, বসো, আন্দাজেই বলো। এই হোম কেয়ার মানে বাড়ি ঘরকে ঠিকঠাক হাইজিন মেনটেন করা, সাফ সুতরা রাখার জন্যে কিরম টাকা খরচা হয়। যেমন ধরো আমি বলে দিই, তেল মানে কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান না, মানে হোম কেয়ার, বাসন মাজা সাবান আছে, তারপরে টয়লেট ক্লিনার আছে, কিচেন ক্লিনার আছে, হ্যাঁ, ঘরদোর সাফাই করার জন্যে। এই সবের পেছনে কত টাকা খরচা হয়? হ্যাঁ, মাসে 1.5 থেকে, আমি 1000 টাকা ধরি। আচ্ছা, পার্সোনাল কেয়ার মানে পার্সোনাল গ্রুমিংয়ের জন্যে টুথপেস্ট, ব্রাশ, সাবান, তেল, শ্যাম্পু, দাড়ি কাটার, এই যে সমস্ত পাউডার, এতে মাসে কিরম খরচা হয়? কত? 500। আচ্ছা 500ই ধরলাম। আচ্ছা আপনারা কেউ বলবেন 500 টাকা যে বললো ঠিক বলেছে? ঠিক আছে, আমি ওর কথা শুনে 500ই ধরলাম। আচ্ছা 3 নম্বর হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ার মানে আমাদের লার্জেস্ট অর্গান স্কিন, তাই না? তো স্কিন কেয়ারে কিরম খরচা মহিলারা ভালো বলতে পারবে, তবুও তোমার কাছে একেবারে 1000 টাকা। আচ্ছা, মহিলারা স্কিন কেয়ারে একদম কপাল থেকে একদম পা অবধি 5000-এর নিচে হবে না।
তাই না? তা এ বলছে 1000 টাকা, আমি এর কথাই দিলাম 1000 টাকা। হেলথ কেয়ার, আমার পেটটা না সারাদিন ভুটভাট করে। এই এখান থেকে শুরু করে এই গাড়ি থেকে নেমেছি, ড্রাইভার বলছে দাদা খুব অম্বল হয়ে গেছে, সকালে তো ভাত খেলাম তারপরেও এত অম্বল। আমি টাকা দিলাম, বলে যাও গিয়ে একটা ওষুধ কিনে খেয়ে নাও। তো এগুলো হচ্ছে নিত্য ব্যাপার। তারপরে তো অনেকে খবর কাগজ নিয়ে সকালবেলায় একটু চলে গেল। হ্যাঁ, আমি তো আবার কাপ ডিশ নিয়ে চলে যাই, মোবাইল ফোন কাপ ডিশ সব নিয়ে একেবারে ঢুকলাম। তো হেলথ কেয়ারের জন্যে কিরম খরচা হতে পারে হেলথ কেয়ারে? হ্যাঁ, কত? 3000। আচ্ছা 3000ই ধরলাম। আমি বলি ইসবগুলের ভুসি আপনি একটা 100 গ্রামের প্যাকেটের দাম করবেন, টেলিফোন মার্কা ইসবগুলের ভুসি কত দাম? সফটভ্যাক একটা 500 গ্রামের মনে হয় কত দাম, 500 টাকার ওপরে। কি দিয়ে তৈরি? ইসবগুলের ভুসির সাথে আরও 2-4টে জিনিস মেশানো আছে, 500 টাকার ওপর দাম। ভাবুন কি করে, শুধু পেটটাকে আমার শান্ত রাখে। তো কত খরচা হলো? 3 আর 1 4 আর 1 5500, আমি 5000 টাকা ধরে নিচ্ছি। আচ্ছা এটা কাউর কাছে মনে হচ্ছে না দাদা আমার সংসারে এত খরচা হয় না, আরও কম খরচা হয়, এর থেকে বেশি হয়? সবাই একমত আমি যদি 5000 টাকা ধরি, 5000 টাকা, তাহলে এই টাকাটা কিন্তু আপনার বাড়ির কিন্তু একটা রিসোর্স হতে পারে। আপনি প্রতি মাসেই খরচা করছেন, আপনি কখনো ভেবে দেখেছেন যে এই 5000 টাকাটা আপনার বাড়ির একটা বিশাল বড় রিসোর্স, যেটা আপনাকে মানে কোথায় নিয়ে যাবে আপনি মানে বুঝতে পারবেন না। মানে কীরকম হয়, ধরুন এই একটা ডট আর এই একটা ডট কতটুকু ডিস্টেন্স, কিন্তু এইটা একটা সময় গিয়ে এটা যদি এই রকম মানে স্ট্রেট লাইনে যায় আর এটা যদি একটু ইনক্লাইন্ড হয়, তাহলে একটা সময় গিয়ে দেখবেন যে এটা আকাশে পৌঁছে গেছে, এটা এখানে ডিফারেন্সটা এতখানি হয়ে যায়। এইখানে ডিফারেন্সটা ছিল হয়তো 1 সুতো, এখানে গিয়ে কিন্তু একদম হেলানেভের ডিফারেন্স হয়ে যায়, তাই না? তো ওই 5000 টাকার পাওয়ার আমি আপনাকে বোঝাবার জন্য এটা বললাম। তো এইবারে দেখুন এই 5000 টাকা নিয়ে আপনি কি করতে পারেন। 5000 টাকা নিয়ে আপনার মাইনে পেয়েছেন, 5000 টাকা নিয়ে আপনি মাসকাবারি ফর্দ, আপনি জানেন আজকে মন ফুর্তি মাইনে পাবো, সকালবেলা ব্যাগ আর ফর্দটা ধরিয়ে দিয়ে গেলেন, এই রাত্রিবেলা আসছিস, মানে মাসের প্রথম দিন তো আমরা সকলেই রাজা, ঠিক আছে? দোকানে দিয়ে চলে গেলাম, ফেরার সময়তে রিস্কাকে ডেকে নিয়ে এলাম, ব্যাগটা তুললাম, সেদিন শরীর টরীর সব গরম একেবারে, ঠিক আছে? তো এই 5000 টাকাটা এ তো আপনাকে একদিনের জন্য গরম করছে, আর এ সারা জীবনের জন্য গরম করতে পারে। এই 5000 টাকার এত পাওয়ার আছে, বুঝতে পেরেছেন? আমি একটা বই পড়েছিলাম, আপনারা যারা পড়েননি পড়ে নেবেন, হাউস হোল্ড গোল্ড। বলছে এই সমস্ত প্রোডাক্ট যা আছে, বলছে মিলিয়ন অফ পিপলস, ট্রিলিয়ন অফ ডলারের কিন্তু ব্যবসা করেন, মিলিয়নিয়ার্স অফ পিপল, মিলিয়নস অফ পিপল ট্রিলিয়নস অফ ডলারের ব্যবসা করে, ব্যবসা হয় আর কি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে। তাহলে আপনার কাছে কত বড় একটা স্কোপ রয়েছে। তাহলে কি করবেন? ধরুন এইখানে আমি এবার যে গল্পটা বলছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল, আমি বোঝাবার জন্য একটা ছকে আমি বোঝাবার চেষ্টা করছি। আমি কি করতাম, এইখান থেকে রামের দোকান থেকে আমি জিনিসগুলো কিনতাম, ও আমাকে প্রোডাক্ট দিত, আর কিছু দিত না। আজকে থেকে রামের দোকান বাদ দিয়ে এ দোকানে গেলাম, কেমন? শুধু দোকান ঘরটা চেঞ্জ করলাম। দোকান ঘর চেঞ্জ করলে কি হয়? দোকান ঘর চেঞ্জ করলে প্রথম কথা হচ্ছে এই এ আমাদের দুটো সুযোগ দিচ্ছে।
একটা হচ্ছে সেভিংস সুযোগ দিচ্ছে, আর একটা হচ্ছে ইনকাম জেনারেশনের সুযোগ দিচ্ছে। আপনি এটাকে মনে করতে পারেন যে আমি চলো আমার এসব কাজকর্ম এক্সট্রা ভালো লাগে না, ঠিক আছে চলো আমি দোকান ঘর চেঞ্জ করছি, ওই যতটুকু সেভিংস হয় সেটাই আমার লাভ। আবার অনেকে ভাবে আমি যেরকম ভেবেছিলাম, আমরা যেরকম ভেবেছিলাম, আমি ব্যাংকে চাকরি করতাম কিন্তু কোনো সময় আমি খুশি ছিলাম না যে আমি ব্যাংকে চাকরি করি। আমার সব সময় মনে হতো যে না একটা কিছু করা দরকার, ঠিক আছে। তো আমি কিন্তু এইখানে না চলো দেখে নি অন্তত ইনকাম করার জন্যে এই কোম্পানিটা আমাকে কি সুযোগ দিচ্ছে, ঠিক আছে। এবারে এই কোম্পানি দুভাবে সুযোগ দিচ্ছে, আপনি মনে করলে সেভিংস করতে পারেন, মনে করলে এখান থেকে ইনকামও জেনারেট করতে পারেন। তো আপনি যদি মনে করেন যে আমি শুধু সেভিংস করব, তাহলে এইখান থেকে আপনি যদি 5,000 টাকার প্রোডাক্ট পারচেস করেন, তাহলে রাফলি আমি ধরে নিচ্ছি 10% আপনার একটা বেনিফিট হবে, ছাড় পাবেন, অর্থাৎ 500 টাকা। 12 মাসে কত হয় ইন্টু 12, তাহলে কত হলো 6,000। তাহলে আপনার জীবনে যদি 40 বছর যদি এই টাকাটা বাঁচে তাহলে কত হবে 1 2 3 4, তার মানে 2,40,000 টাকা আপনি সেভ করলেন আপনার জীবনে। নট ব্যাড। এখানে তো 1 পয়সাও আসছিল না। 5,000 টাকার জিনিস কিনলে কেউ 500 টাকা ছেড়ে দেয়? হ্যাঁ, আমার তো জানা নেই। তো এইখানে অন্তত সেইটা করলে আমার জীবনে আমি 2,40,000 টাকা আমি একটা সেভিংস করতে পারি, খারাপ নয়। এবার আপনি যদি মনে করেন যে না আমি দুটোই অ্যাভেল করব, সেভিংস এবং ইনকাম দুটোই চাই, তাহলে আপনি কিভাবে করবেন? এইবার আমি দেখাই আপনাদের একটা ছোট্ট জিনিস। সেটা হচ্ছে এই 5,000 টাকার আপনি প্রথম মাসে প্রোডাক্ট পারচেস করলেন, ফার্স্ট মান্থ। তো আপনার কত রোজগার হলো? 10% মানে কত হলো? 500, ঠিক আছে। কি তার কি লাভ? আমরা আলুর দোকানে গিয়ে আলু কিনে আমরা জিজ্ঞেস করি ভাই তোমার কি লাভ হচ্ছে? সে কম দামে দিচ্ছে, সে তো অনেক কিছু হয়। পিসি চন্দ্রের সোনার দাম কম, বাইরে সোনার দাম বেশি, কি করে দিচ্ছে, তাই না? তো প্রভিশন আছে, এই যে লোকে ব্যবসা করছে, তাহলে কোম্পানি তো তার লাভ রেখেই, এই কোম্পানিও লাভ রেখেই সুযোগটা দিচ্ছে। আমি আসছি পরে। তো এখন কথা হচ্ছে যে 500 টাকা দিচ্ছে আমাদের কোম্পানি আপনাকে ইনকাম করার জন্য কি কি সুযোগ দেয় দেখিয়ে দিই। 1 নম্বর হচ্ছে রিটেল প্রফিট দিচ্ছে আপনাকে, 2 নম্বর হচ্ছে ট্রেড ডিসকাউন্ট দিচ্ছে, 3 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়াল কমিশন দিচ্ছে, 4 নম্বর হচ্ছে লিডারশিপ বোনাস দিচ্ছে। এগুলোকে বলা হচ্ছে কোর গ্রুপ ইনকাম, ঠিক আছে। কি কি দিচ্ছে? রিটেল প্রফিট দিচ্ছে, ট্রেড ডিসকাউন্ট দিচ্ছে, ডিফারেন্সিয়াল কমিশন দিচ্ছে, লিডারশিপ বোনাস দিচ্ছে। এটা কোর গ্রুপ। এর পরেও আর একটা আছে কোর প্লাস। কোর প্লাসে কি কি দিচ্ছে? 1 নম্বর হচ্ছে CSI, 2 নম্বর হচ্ছে SSI, 3 নম্বর হচ্ছে BFI, 4 নম্বর হচ্ছে BBI, ঠিক আছে। এরপরে আরও আছে BFI আছে, এরপরে হচ্ছে PGGI, আচ্ছা FGI, অনেক দিচ্ছে। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আমি পরে বলে দিচ্ছি যে এত কিছু একটা কোম্পানি দিচ্ছে কি করে। আমি এগুলোর মধ্যে ডিটেলসে যাচ্ছি না, এইগুলো নতুন লোক যারা আপনাদেরকে ডেকেছে তাদের সাথে বসে ডিটেলসটা করে দেবেন, কারণ সিম্পলি ক্যালকুলেশান, এটা আর কিছু নয়। তা ধরুন আমি এইটাই উদাহরণ দিয়ে দেখাই, 500 টাকা আপনি
ফ্রি করলেন। আপনি 5,000 টাকার জিনিস কিনলেন, আপনাকে পে করতে হচ্ছে 4,500 টাকা, তাহলে 500 টাকা আপনার সেভ হলো, সেভিংস। এইবারে আমি আপনাকে বললাম যে দাদা আপনি এই 5,000 টাকাটা কোথা থেকে দিচ্ছেন? বলে কেন, আমি মাইনের টাকা থেকে দিচ্ছি। আচ্ছা, এটা যদি ফ্রি হয় কেমন হতো? বলে এটা আবার কি কথা, ফ্রিতে পাওয়া যায়? হ্যাঁ, আপনি এই টাকাটা মাসের প্রথমে আপনি টাকা দিয়েই কিনবেন, আবার পরের মাসের প্রথমে ওই টাকাটা ফেরত পেয়ে যাবেন, তাহলে কেমন হয়? বলে এর থেকে তো আর ভালো কিছু হয়ই না। বলে এরকম আবার সিস্টেম আছে নাকি? এখন যদি থাকে তাহলে আপনি কি করবেন? বলে অবশ্যই আমি সেটা করব। আমি বললাম যে আপনাকে কতগুলো মানুষ ভালোবাসে? হ্যাঁ, বেশ কিছু মানুষ ভালোবাসে। আপনি কতজন মানুষকে ভালোবাসেন? অনেক লোককে ভালোবাসি। বললাম তাদের নামগুলো আপনার আছে? বলে হ্যাঁ, আমার বুক পকেটেই রয়েছে, সব মোবাইল নাম্বার আছে। বললাম বার করুন, লিখে ফেলুন এগুলো। লিখে ফেলে তো আপনি তাদেরকে বলুন তোর মাসকাবারি খরচাটাকে কি তুই ফ্রি করতে চাস? তাহলে আমার কাছে একটা সুযোগ আছে, তুই সুযোগটা একবার শুনে দেখ। কেউ এখানে আছেন না শুনবো না বলবে কেউ? আমি কিন্তু ব্যবসা করতে কাউকে বলছি না, এই 5,000 টাকাটাকে ফ্রি করতে হবে। সবাই রাজি হয়ে গেল। আমি সবাইকে ধরছি না, সবাইকে বলেছে, কিন্তু 10টা লোক বলেছে তুই বলছিস ঠিক আছে আমি করব। তো এইরকম 10টা লোক, ধরুন 10টা লোক ফ্রি করলো, কেমন? তো 10টা লোক ফ্রি করলো মানে 10 × 5,000 টাকা কত হলো? 50,000 টাকার ব্যবসা হলো। বুঝতে পেরেছেন? তাহলে আপনার রোজগার কত হবে? এখান থেকে যেমন 500 টাকা পাচ্ছেন, এইবার এর ওপরে 50,000 মানে কত টাকা? 50,000 টাকার ব্যবসা মানে মোটামুটি আপনি 500 পয়েন্ট মানে 3%-এ আপনি পৌঁছে গেছেন। তাহলে এর সাথে এই 50,000-এর ওপরে একটা 3% মানে 50,000-এর ওপরে একটা 3% কত হয়? 3 × 5 = 15, 1,500 টাকা, ঠিক আছে, একটা ইনকাম। আর 50,000-এর ওপরে আরও 2% একটা পাবেন, তাহলে সেটাও হবে 1,000 টাকা। বলতে পারলাম? তাহলে কত হলো? আর এখানে আপনার আর কি আছে? আর তো কিছু নেই। 5 0 0 1 1 2, 2,500 টাকা ইনকাম হলো। তাহলে আপনি 5,000 টাকা যে খরচাটা করছিলেন তার মধ্যে 2,500 টাকা ফেরত চলে এলো, ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে এই সুযোগটা সকলে চায় ব্যবহার করতে। এই যে এখানে যে 10 জন এলো, এই 10 জনও তো বলবে যে আমরা কি করে তোর মতো ফ্রি করব। তো আমি শেখাবো না কি করে ফ্রি করতে হয়। তো এই 10 জনকে আমি শিখিয়ে দিলাম, তারাও একই কাজ করলো। তাহলে এখানে গিয়ে আমার কত হলো? ভলিউমটা 5 লক্ষে চলে যাবে। ভলিউম 5 লক্ষ। 5 লক্ষ মানে কত? 5 লক্ষ মানে আমার 15%। 15% মানে কম বেশি 40,000 টাকা রোজগার। কম বেশি 40,000 টাকা রোজগার। এই ডিফারেন্ট হেডে মিলিয়ে আপনার 40,000 টাকা রোজগার হবে। এটা মানুষে বিশ্বাস করে না। আচ্ছা, বিশ্বাস না করলে আমি কি করব? কিছু করার নেই। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু আমার মিসেস বলেছিল দেখো এখানে তো ক্ষতি নেই, বিশ্বাস তো একটু ভাবোই না। তো ভাবতে কাজ করতে করতে একদিন সত্যি প্রথম মাসে আমি 120 টাকা রোজগার করেছিলাম। আমাকে অফিসের ছেলেরা খুব প্যাক মেরেছিল, ঠিক আছে। এখন এর পাশে অনেকগুলো শূন্য বসে গেছে 120 টাকার পাশে।
মজা হচ্ছে এখানে। তো ব্যবসাটা হচ্ছে এই রকম। তো ওর প্রশ্ন ছিল যে আচ্ছা এত টাকা পয়সা দেয় কোত্থেকে, কী করে হচ্ছে? সিম্পল, আমি আপনাদের একটা উদাহরণ দিই। দেখুন, সারা দুনিয়াতে আমাদের যে ব্যবসাটা চলে সেই ব্যবসাটাকে কি বলে? এক নম্বর হচ্ছে ইনডাইরেক্ট সেলিং ব্যবসা। কেমন? মানে এই হচ্ছে ম্যানুফ্যাকচারার, এখান থেকে চলে গেল ডিস্ট্রিবিউটারের ঘরে, ডিস্ট্রিবিউটার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, রিটেলার থেকে কাস্টমার, এইভাবে যাচ্ছে। তাহলে এই যে মাঝখানে 1 2 3 এ আছে, এই 4টে লোক 10% করে হলেও তো মার্জিন রাখছে। আর এখানে তৈরি হচ্ছে, আর এইখানে পৌঁছানোর জন্যে এরা যেমন আছে, মাঝখানে আর একটা মানুষ আছে যে আমাদের জানান দিয়ে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এই সব নিয়ে ধরি আমি 4টে লোক 10% করে 40% আমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, তার মানে আপনি 100 টাকার বাজারে গেলে আপনি অরিজিনালি কত টাকার প্রোডাক্ট নিয়ে আসছেন? 60 টাকার প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন, 60 টাকার। তাহলে ভাবুন যে আপনি আজকে যদি মাসে 50,000 টাকা রোজগার করেন, এই হার্ড অ্যান্ড মানি, আপনি ক টাকা এনজয় করেন ইন ট্রু সেন্স? কখনো ভেবে দেখেছেন? এইখানে যদি 40% যায়, আর আপনি যত খারাপই ইনকাম রেঞ্জে থাকুক না কেন, 10% যদি ইনকাম ট্যাক্স যায়, তাহলে সরাসরি 50% আপনার ইনকাম আপনি এনজয় করতে পারছেন না। আপনি যে টাকা রোজগার করেন, যদি আপনি 1 লাখ টাকা রোজগার করেন, জানবেন যে আপনি 50,000 টাকা আপনার পারচেজিং পাওয়ার, আর 50,000 টাকা নেপোয় খেয়ে নিচ্ছে। আচ্ছা, আপনার জীবনে কি এই মানুষগুলো কি জরুরি ছিল যে এদের না হলে আপনার চলবে না? জরুরি ছিল কি? জরুরি ছিল না। তাহলে এইখান থেকে একটা নতুন আইডিয়ার জন্ম নিল। এটা যেমন ইনডাইরেক্ট সেলিং, এবারে আসছে ডাইরেক্ট সেলিংয়ের বিজনেস, ঠিক আছে? এবং আলটিমেট দুনিয়াতে দেখবেন আজকাল ডাইরেক্ট সেলিং সবাই করছে। এই ব্র্যান্ড ফ্যাক্টরি কি করছে? এই যে কোম্পানির শোরুম, রেমন্ডসের শোরুম, ডাইরেক্ট বাটা কোম্পানি শোরুম, ডাইরেক্ট সেল করছে, তাই না? তো ডাইরেক্ট সেলিংটা কি না, এখানে ম্যানুফ্যাকচারার আর এখানে কনজিউমার সোজাসুজি এখান থেকে এখানে প্রোডাক্ট দিচ্ছে, যার ফলে মাঝখানের লোকগুলো থাকছে না। তাহলে এই লোকগুলো যে প্রফিট করছিল, সেই প্রফিটটা প্লাস অ্যাডভার্টাইজমেন্টের পেছনে যে প্রফিট, এই টোটাল প্রফিটটাই আবার এই হেডে দিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম? সিস্টেম সবই এক, কিন্তু এইখানে একটু চেঞ্জ করেছে যে না, আমি ওইভাবে ব্যবসা, আমার সম্পর্ক কাস্টমারকে নিয়ে, আমার ডিস্ট্রিবিউটার, আমার হোলসেলার, আমার রিটেলারের সাথে তো আমার সম্পর্ক নেই। আমি টুথপেস্ট তৈরি করছি, আর যে লোকটা দাঁত মাজবে তার হাতে গিয়ে আমি পৌঁছে দেবো, সমস্যা মিটে গেল। এই তো ব্যাপার। তো এর মাঝখানে আমরা যেহেতু এই কাজটা করছি, এই 4 জনের কাজটা আমরা করছি বলে, সেই জন্যে ওই টাকাগুলো সব আমাদের মধ্যেই ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, ডিফারেন্ট হেডে, ডিফারেন্ট পার্সেন্টেজে, আর কিছু নয়। কিন্তু এর পেছনে আর একটা ম্যাজিক কাজ করছে। সেই ম্যাজিকটা হচ্ছে, যেমন শুরু করেছিলাম আমি একা, আজকে আচ্ছা এই ঘরে 2-1 জন বাদে আমি যদি এই সাইডে জিজ্ঞেস করি, আপনারা কেউ আমাকে কোনোদিন আগে দেখেছেন, চেনেন, পরিচয় ছিল? আমি আপনাকে গল্প শোনাচ্ছি, এখানে 2-4 জন আমাকে চেনে,
অনেকেই আমাকে চেনে না, আমি এসে বলছি এখানে আমার কি ইন্টারেস্ট আছে। এখানে আমার ইন্টারেস্ট হচ্ছে আমরা একটা কমিউনিটি বিলং করি, সেই কমিউনিটিকে সার্ভিস দিতে এসছি। কেমন? এবারে আমার কমিউনিটিরও এখানে কিছু লোকজন আছে, তারা এসছে এখানে, তারাও শুনছে। বিজনেসটা এই কারণেই সহজ। আমি আজকে হুগলি ঘাটে বসে আমি হয়তো চেন্নাইতে বিজনেস বিল্ড করতে পারি। কি করে? আমি সেখানে যেতেও হবে না। এই কমিউনিটিরই মিটিং হচ্ছে চেন্নাইতে, আমি তাকে রেফারেন্স দিয়ে দিলাম, তাকে অ্যাড্রেস দিয়ে দিলাম, তুমি গিয়ে শোনো, যদি ভালো লাগে শুরু করো, আমি তোমাকে হেল্প করব। কিভাবে হেল্প করব? করোনার সবচেয়ে বড় আশীর্বাদ যেটা আমরা সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে থ্রু জুম। আমরা সারাদিনই এখন জুমের মাধ্যমে ব্যবসা করছি, অনলাইন ব্যবসা। আজকাল লোকে সবাই চায় ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম হোম। বাড়িতে এসি চালিয়ে মাঝে মাঝে একটু চা খেয়ে ব্যবসা করা, রোজগারও হবে, ওয়ার্ক ফ্রম হোম। কেমন? আমরা এখানে ওয়ার্ক ফ্রম ফিজিক্যালি ডিজিটালি দুটোই করি। আজকে আমি এখানে এসে ফিজিক্যালি করছি, গতকালকে আমি ডিজিটালি করেছি, কোনো অসুবিধে নেই। তো মানে ঘটনাটা হচ্ছে এইটা, মানে এখানে যে সায়েন্সটা কাজ করছে, এই যে বলছিলাম আনলিমিটেড রোজগার হয়, তার কারণ হচ্ছে যে এখানে একটা কম্পাউন্ডিং সিস্টেম কাজ করে। আজকে আমি একা, আজকে আমার সাথে অন্তত 500 মানুষ আছে যারা এই ব্যবসাটা করেও অন্তত মাস গেলে কিছু না হলেও 5,000 টাকা রোজগার করছে। আমি অ্যাজ এ ব্যাংক এমপ্লয়ি কটা মানুষকে চাকরি দিতে পারি, কটা মানুষকে সাহায্য করতে পারি যাদের মাসিক রোজগার 5,000 টাকা হবে? পারতাম না। কিন্তু এই অপরচুনিটির সুবাদে কি করেছি আমি তাদের শুধু খবরটা পৌঁছে দিয়েছি, আরে তুমি যে খরচ করছো দোকানটা চেঞ্জ করো, তোমার একটা সেভিংস, আর তুমি চাইলে তোমার একটা ইনকাম হতে পারে। কিভাবে ইনকাম হবে? ফ্রি করো। তোমার তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলো, কেউ না কেউ তোমার সাথে বলবে চলো আমিও ফ্রি করব আমার প্রোডাক্ট। শেষ। তো প্রত্যেকের প্রোডাক্টটা ফ্রি করলেই কোনো অসুবিধে নেই। ওই বুঝলে সোজা, আর না বুঝলেই বোঝা। 90% মানুষের মাথার মধ্যে খুবই এত সহজে পয়সা রোজগার। আরে বই বেরিয়ে গেল এর ওপরে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডেড বুক আছে, হাউস হোল্ড গোল্ড বই বেরিয়ে গেল, এটা তো ভুল নয়। বই বলছে আজকের দিনে, এবং গুগল খুললে দেখা যাবে যে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তারা বলছে যে আগামী 10 বছরের মধ্যে হিউজ ফ্লারিশ করবে। এবং তার মধ্যে প্রত্যেকে এখন যেটা হাইলাইট করছে ফিজিক্যাল হাইজিন, ইমিউনিটি ডেভেলপমেন্ট। মানে করোনার সময় আমি এমনও দেখেছি যে সিমেন্টের অ্যাড দিচ্ছে, বলছে ইমিউনিটি ডেভেলপ করে। হ্যাঁ, বাড়ির রঙের অ্যাড দিচ্ছে, ইমিউনিটি ডেভেলপ করে। ওদের লজিক কিভাবে আছে আমি জানি না, তো আমি বুঝিনি। মানে গল্পটা আমি বোঝাতে পারলাম খুব সহজ করে। যারা এতদিন, পুরনো লোকেদেরও বলছি, যারা এতদিন ভাবছিলেন কোথায় লোক পাবো, কোথায় লোক, এখানে লোক ধরার ব্যবসা নয়, এখানে প্রোডাক্ট বেচার ব্যবসা নয়। ভালো করে বুঝুন, আমাদের মুশকিলটা হয়ে গেছে ওইখানে। আমরা কার কাছে প্রোডাক্ট বেচবো, কার কাছে গিয়ে বলবো ব্যবসাটা করবে। আজকাল কেউ ব্যবসা করতে চাইছে না। কালকেই আমাকে একজন বলছিল এত নেগেটিভ মার্কেটে, কেউ তো, আমি বলি আমি তো কাউকে নেগেটিভ দেখি না, আমি কাউকে ব্যবসার কথা বলিও না। এটা আদৌ ব্যবসা নয়। ব্যবসার যে ক্যারেক্টার থাকার দরকার এখানে তো কোনোটাই নেই, তাহলে আপনি কেন ব্যবসা বলছেন? তাই না? তো এইবার যে প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা এই ব্যবসাটা, এই অপরচুনিটিটাকে আজকে বিল্ড করছি, সারা বিশ্বে, সারা পৃথিবীতে 100-র ওপর কান্ট্রিতে এই ব্যবসাটা চলছে। আজকে নয়, 60 ইয়ার্স হয়ে গেল, 60 বছরের বেশি হয়ে গেল। আমাদের ইন্ডিয়াতে 25 বছর কমপ্লিট হয়ে গেছে। এটা কোনো স্কিম নয় যে স্ক্যাম হয়ে বেরিয়ে চলে যাবে। প্রচুর প্রোডাক্ট আছে। কেমন সহজ জিনিস। একটু আমি আমার মিসেসকে ডেকে নিচ্ছি, একটু প্রোডাক্ট নিয়ে বলুক, তারপরে বাকিটা আমি শেষ করব। গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার। অপরচুনিটি যারা শুনলেন,
এবং সেই অপরচুনিটিটা খুব ভালো কাজ করে। তার কারণ হলো আমাদের এখানে অসাধারণ প্রোডাক্টগুলো রয়েছে, তাই না? তা এখানে আপনারা দেখলেনই যে 4টে ক্যাটাগরির প্রোডাক্ট আমরা পাই। হোম কেয়ার মানে আমরা বাড়িকে পরিষ্কার রাখার জন্য আমাদের জামা কাপড় কাচা, বাসন পরিষ্কার রাখা, ডিসইনফেক্টেন্ট করার জন্য, এবং তার সাথে আছে আমাদের কার ওয়াশ, মানে আমরা মোটরসাইকেল, সাইকেল, গাড়ি সবকে খুব ভালো রাখতে চাই, তাই না? একটা কিনলে অনেক দিন ভালো থাকবে, ঝকঝকে নতুন থাকবে, সেরকম প্রোডাক্টও রয়েছে। অ্যাপসা বলে একটা প্রোডাক্ট রয়েছে যেটা আমরা হোম কেয়ারের মধ্যেই ধরি, যেটা হলো আমাদের অনেকেই আমরা ফুল গাছ করতে ভালোবাসি, বা যাদের জায়গা আছে তারা কিছু আমরা সবজিও করতে চাই, আবার যেখানে নানা রকম চাষবাস হয় সেখানের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু আগে শুনছিলাম এক দিদির কাছে যে অ্যাপসা খুব ভালো কাজ করছে। কারণ আমরা আমাদের সবচেয়ে বেশি অ্যাপসা নিয়ে একটু কথা বলি দু একটা, যে আমরা যেটাই খাচ্ছি সেটার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু রাসায়নিক জিনিস চলে আসছে, তাই না? কারণ সার দিতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, যেগুলো কিন্তু আমাদের শরীরকে ভীষণভাবে খারাপ করছে। তাহলে আমরা ওই জায়গাটা যদি ভালো রাখতে চাই তাহলে আমরা অ্যাপসা নিয়ে কিন্তু খুব ভালো কাজ করতে পারি, যাতে সার কম লাগবে, কীটনাশক কম লাগবে, এবং সবজিটা বা আমাদের যে শস্য সেগুলো কিন্তু খুব ভালো হবে। তাই সেটা কেউ যদি ডিটেলস জানতে চান তো আমাদের সাইডে গিয়ে ভালো করে জানতে পারবেন। আর হোম কেয়ার প্রোডাক্টে বেস্ট প্রোডাক্ট হলো আমার সবসময় সবকটাই বেস্ট, সেটা হলো আমাদের জামা কাপড় কাচার, যেটা নিয়ে আমি একটু ডেমো দেখাবো। কারণ কি, আমরা চাই তো যে আমরা যে জামা কাপড়টা কিনবো সেটা অনেক দিন ভালো থাকুক, কি রং নষ্ট না হয়, তাড়াতাড়ি ছিঁড়ে না যায়, তাই না? কালার মানে গ্লো থাকে বেশ জামা কাপড়ের মধ্যে। কিন্তু আমরা বাইরের প্রোডাক্টে যখন কাচতাম, আমি খারাপ বলছি না, কিন্তু আমরা সেইগুলো পেতাম না, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের নষ্ট হয়ে যেত। অনেকে কেউ যদি আপনাদের বলে যে এই প্রোডাক্টটার দামটা বেশি, তাহলে একটা কথাই তাদের আমি বলি, যে আমরা যদি একটা জামা কাপড় অনেক দিন ধরে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই প্রোডাক্টের দামটা কমে গেল তার মানে। কিন্তু আমরা যদি অন্য ধরনের প্রোডাক্ট যেগুলো আমাদের জামা কাপড়কে খারাপ করে দিচ্ছে, তাহলে আমাকে খুব তাড়াতাড়ি আবার সেই জামা কাপড় কিনতে হয়। তা সেটার নাম হলো এস8। এটা আমরা 3টে সাইজে পাই, একটা 1 লিটারের, একটা 500, একটা 200 ml, একটা 500 ml, 200 ml আর 1 লিটারের। এর সাথে এটা আমি একটু ডেমো করে দেখাবো যে প্রোডাক্টটা কত ভালো। এরপরে আছে আমাদের বাসন মাজার। ওই বাসনের গায়ে একটা লেয়ার লেগে থাকে, যেটা আমরা এক্সব্যান্ডের ক্ষেত্রে দেখেছি, সেটা কিন্তু আমাদের ভীষণভাবে আমাদের ক্ষতি করে। কেন, ওটার মাধ্যমে কিন্তু বাচ্চাদের, বড়দের সবাইকারই কিন্তু একটা পেটের প্রবলেম চলে আসে। নতুন বাসনে কিন্তু এই লেয়ারটা আমরা দেখতে পাই, পুরনোগুলোতে দেখতে পাই না, কিন্তু লেগে থাকে। কিন্তু এইটা যে ডিসডব বলে যে আমাদের বাসন মাজার যে পরিষ্কার করার যে এটা লিকুইডটা রয়েছে, এটা কিন্তু কোনো রেসিডুয়াল পার্ট থাকে না, এবং খুব তাড়াতাড়ি কিন্তু 3 ধরনের ফ্যাটকেই কিন্তু বাসনের গা থেকে বের করে নিয়ে আসে। 3 ধরনের ফ্যাটই আমরা খাই, ভেজিটেবল ফ্যাট, অ্যানিমেল ফ্যাট এবং ডেয়ারি ফ্যাট। সেগুলো যদি খুব তাড়াতাড়ি আমরা পরিষ্কার করে দিতে পারি তাহলে আমাদের সময় যেমন কম লাগে, তার সাথে কিন্তু আমাদের বাসনগুলো পরিষ্কার থাকে, যেটা কিন্তু আমাদের পরে ওই বাসনে খেলে কিন্তু আমাদের আর কোনো ক্ষতি হয় না, কোনো ব্যাকটেরিয়া কিন্তু ওই বাসনের মধ্যে আর জন্মায় না। এরকম অনেক প্রোডাক্ট আছে, আমি সব বললে এখানে সময়টা পাবো না। এরপর আছে পার্সোনাল কেয়ার প্রোডাক্ট। যে পার্সোনাল কেয়ার প্রোডাক্টে একটু আগেই আমার হাজব্যান্ড বলেছে, আমরা পার্সোনাল গ্রুমিংয়ের জন্য মাথার চুল থেকে একদম পায়ের নখ অবধি সব কিছুই আমরা রাখতে পারি পার্সোনাল কেয়ারের। কারণ আমরা শ্যাম্পু করি যেমন, স্কিনটা যাতে ভালো থাকে পুরো আমাদের হোল বডি, এবং সেইটা যেন পলিউটেড না হয় পরিবেশকে, সেইভাবেই আমাদের প্রোডাক্টগুলো তৈরি। যে শ্যাম্পু করলাম সেই শ্যাম্পুটাই কিন্তু আমার স্কিনের মধ্যে দিয়ে গেল, তাই না? মানে চুলের সাথে আমার স্কিনটাও নষ্ট হয়ে গেল, তাহলে আমরা সেই ধরনের শ্যাম্পু নিশ্চয়ই ইউজ করব না। কিন্তু এখানে স্যাটেনিক রেঞ্জে যে শ্যাম্পুটা রয়েছে, 4 ধরনের শ্যাম্পু এখানে পাওয়া যায়, যেখানে কিন্তু আপনি আপনার
চুলকে ভালো রাখার সাথে সাথে স্কাল্পটাকেও ভালো রাখতে পারবেন। এবং শীতকালে তো আমরা পাউডার ইউজ করি না, তা ওই জন্য পাউডার নিয়ে বললাম না। লোশন আছে, জিএনএইচ বডি লোশন এবং বডি ওয়াশ, দুটোই গ্লিসারিন এবং মধু দিয়ে তৈরি। যখন আমরা বডি ওয়াশ করছি আমাদের স্কিনটাকে ড্রাই হতে দিচ্ছে না, সফট রাখছে এবং হেলদি রাখছে। তারপরে যখন আমরা লোশনও ইউজ করছি সেটাও আমাদের ড্রাই হতে দিচ্ছে না এবং হেলদি রাখছে, যেহেতু গ্লিসারিন এবং মধু আমরা জানি যে আমাদের স্কিনকে খুব ভালো রাখতে হেল্প করে। এবং মেল গ্রুমিংয়ের জন্য রয়েছে, যেখানে শেভিং করার জন্য আফটার শেভিং এবং শাওয়ার আছে, যেটা শাওয়ার জেল, যেটাকে মাথা থেকে মুখ গা তিনটেকে ইউজ করতে পারবে, সেটা ডায়নামাইট। এরপর আছে স্কিন কেয়ারের প্রোডাক্ট, যেটা দুটো ক্যাটাগরিতে পাওয়া যায়, একটা হলো অ্যাটিচিউড আর একটা হলো আর্টিস্টি, দুটো রেঞ্জে আছে। আর্টিস্টিটা একটু হলো সুপার প্রিমিয়াম গেটেড আর অ্যাটিচিউডটা হলো প্রিমিয়াম গেট, এবং দুটো প্রোডাক্টই ভীষণ ভালো। আমি অ্যাটিচিউডকেও ভীষণভাবে প্রমোট করি, আর্টিস্টিকেও ভীষণভাবে প্রমোট করি, কারণ আমাদের সবাইকার পকেটের সামর্থ্য সমান নয়, সেই জন্য আমরা সেই বুঝেই কিন্তু আমরা আর্টিস্টি এবং অ্যাটিচিউড দুটোকেই প্রমোট করতে পারি। দুটো প্রোডাক্টই, দুটো ক্যাটাগরির প্রোডাক্টই ভীষণ ভালো। তারপরে আছে নিউট্রালাইটের প্রোডাক্ট, যেখানে একটু আগেই বলেছে হেলথ কেয়ারের প্রোডাক্ট। নিউট্রালাইটের প্রোডাক্টের মধ্যে যেটা আমরা প্রোটিন পাউডার পাই, এটা 200, 500 এবং 1 কেজি এই তিনটে সাইজে পাওয়া যায়। আমরা জানি প্রোটিন আমাদের শরীরে ভীষণ জরুরি, কেন প্রোটিন ছাড়া হবে না। প্রোটিন আমাদের কোষকে তৈরি করে, আমাদের মাসেলকে ঠিক রাখে, এবং প্রোটিনকে আমরা খুব সহজে যাতে ডাইজেস্ট করতে পারি সেই জন্য এটা প্ল্যান্ট প্রোটিন, কোনো ধরনের কিন্তু আমাদের অ্যানিমেল প্রোটিন নয়, আমাদের শরীরে খুব তাড়াতাড়ি যাতে অ্যাবজর্ব করতে পারে, কাজে লাগতে পারে। আমরা বাইরে যে অ্যানিমেল প্রোটিনগুলো খাই মাছ মাংস ডিমের সাথে, সেইগুলো কিন্তু ভীষণভাবে ওর সাথে নানা রকম ব্যাড জিনিসও আমরা খেয়ে ফেলি, যেটাকে আমরা বলি ব্যাড কোলেস্ট্রল, তাই না? যেগুলো কিন্তু প্রোটিনের পরিমাণটাও যেমন আমরা কম পাই, আর তার সাথে কোলেস্ট্রল থাকে বলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। আর এইটা খেয়ে কিন্তু আপনি ভীষণভাবে হেলদি থাকবেন, কারণ প্রোটিন ছাড়া কিন্তু আমাদের শরীর চলবে না। এছাড়া মাল্টিভিটামিনস, মাল্টিমিনারেলস রয়েছে, যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনই 13টা ভিটামিনস, 11টা মিনারেলস আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু আমরা জানি না কোন খাবারে কতটা আছে, তাই না? সেরকমভাবে খাবারও খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এখানে কিন্তু আমাদের প্রয়োজনীয়টা কিন্তু আমরা পেয়ে যাই, যে 13টা ভিটামিনস, 11টা মিনারেলসে প্রতিদিন একটা করে যদি আমরা ভিটামিন এই ডেলি বলে, যেটা সাপ্লিমেন্ট, এটা কোনো মেডিসিন নয়, কোনো সাইড এফেক্ট নেই, আপনি কিন্তু অনায়াসেই কিন্তু এটাকে খেতে পারেন। আমি এবার একটুখানি ডেমো দেখাই, এইটা দেখাবো। এসএইটের ছোটোটা আছে কি? ওই যেখানে আছে, এই যে আমি বলেছিলাম যে 200 ml-এরও পাওয়া যায়, 1 লিটার। 200 ml-গুলো আমরা সবসময় রাখি আমাদের ব্যাগে, যাতে আমরা দেখাতে পারি যে প্রোডাক্টটা কত ভালো। তা আমি 2টো বোতলেই জল নিয়ে নিয়েছি, একটু তুমি খোলো। আমি ধরে নিই যে 2টো বোতলকে আমি 2টো ওয়াশিং মেশিন, মানে ওয়াশিং মেশিনও ধরতে পারি অথবা আমি বালতিও ধরতে পারি। তা আমি একটাতে দেবো এক্স ব্যান্ডের প্রোডাক্ট, এটাতে আমি একটু এক্স ব্যান্ডের প্রোডাক্ট দিচ্ছি, আর ওইটাতে আমি দেবো এসএইট লিকুইড ডিটারজেন্ট, যেটা খুব সহজেই গুলে যায় এবং জামা কাপড়কে কতটা ভালো রাখে। জাস্ট সামান্যই লাগবে, তবু আমার হাতে একটু বেশি পড়ে গেছে। তা আমি দুটোকেই একটু ঝাঁকাবো, ঢাকনাটা ভালো করে। আমার হাতে এক্স ব্যান্ডটা রয়েছে, আমি ঝাঁকাচ্ছি। এবার ভাবতেই পারে যে ওটা তো লিকুইড, গুলে যাবেই তাড়াতাড়ি, এটা ডাস্ট দিলাম, তাহলে এও তো কিছুক্ষণ পরে গুলে যাবার কথা, তাই তো?
কিন্তু এটা গুলবে না সহজে, শেষে গিয়েও দেখবেন যে গলেনি, তলায় কিন্তু কিছু ডাস্ট রয়েই গেছে, কোনো ক্যালসিয়াম ডাস্ট আছে। ক্যালসিয়াম মানে আমরা জানি বোন থেকে হয়। এটা দেখুন ফেনাটা কিন্তু ভর্তি হয়ে গেছে, কিন্তু এর ফেনাটা আর একবার ঝাঁকাও, যতই ঝাঁকাও তাও কিন্তু ফেনাটা হবে না, কারণ এটা লো ফোমিং সিস্টেম করা আছে। ফোম দিয়ে তো আমরা জামা কাপড় কাচি না, আমরা জলটা দিয়ে কাচি, যেটা সাবান গোলা থাকে। লো ফোমিং থাকার জন্য জল, পরিশ্রম, সময় তিনটেই আমাদের কম লাগে। তার সাথে যদি মেশিনে যখন আমরা কাচি, আমাদের কিন্তু মেশিনেও কিন্তু ডিস্টার্ব করে যদি ফোমগুলো থাকে। এই এত ফোম মেশিনে যদি থাকে তাহলে কিন্তু আমাদের মেশিন লক করে দিয়ে তাড়াতাড়ি কিন্তু খারাপ করে দেয়। আমার মেশিন এখনও পর্যন্ত 20 বছর হয়ে গেছে, এখনও জামা কাপড় কাচি। যদি কোনো সময় পাইপ টাইপ কোনো আটকে যায় তা তাকে বলতে হয় যে বেশি দিন হয়নি, 10 বছর হয়েছে, তাতেই বলে 10 বছরও চালাচ্ছেন, কি করে চলছে। তা এইটা সবচেয়ে বড় উদাহরণ যে 20 বছরের ওয়াশিং মেশিন এখনও ভালো আছে, কারণ এই প্রোডাক্টটা তার মধ্যে ঢোকে না, এইটা ঢোকে। তাহলে লো ফোমিং সিস্টেমটা আমাদের কত কাজে লাগছে। একটু টেবিলটা এইটা নিয়ে নিন, না তো সাদা, এটা নোংরা হয়ে যাবে। এবার দুটোর মধ্যেই আমি একটু খাবারের হলুদ দেব, খাবার হলুদ দুটোতেই দেব। কেন না, কোনোটার মধ্যে আমরা জানি চুন আর হলুদ একসাথে থাকলে কি হয়, রং পাল্টে যায়। চুন বা সোডা ক্ষার জাতীয় জিনিস, তাহলে কোনটার মধ্যে ক্ষার আছে আমি একটু দেখে নিই। এটার মধ্যে একটু হলুদ দিলাম, এটার মধ্যে একটু হলুদ দিলাম। যদি কোনোটা লাল হয়ে যায় তাহলে আমরা জানব যে সেটার মধ্যে ক্ষার জাতীয় কিছু রয়েছে। এইটাতে আপনি যদি পুরো হলুদও ঢেলে দেন, কৌটো শুদ্ধ, হ্যালো, আপনি যদি এটার মধ্যে পুরো হলুদের কৌটো ঢেলে দেন তাও কিন্তু হলুদের রং হলুদ থাকবে, কারণ এতে কোনো ক্ষার জাতীয় জিনিস নেই। তার আর একটা খুব সুন্দর ঘরোয়া উদাহরণ আছে, আমরা করি। হাত কেটে গেলে যখন জামা কাপড় কাছি, জামা কাপড় এক্সব্যান্ডে যখন কাচতাম জ্বালা করতো, তখন ওতে ক্ষার জাতীয় জিনিস আছে বলে। কিন্তু এইটার মধ্যে কোনো ক্ষার জাতীয় জিনিস নেই বলে আমরা জামা কাপড় কাচার সময় হাত কেটে গেলেও কিন্তু জ্বালা করে না, বরঞ্চ উল্টে আমাদের হাতটাকে আস্তে আস্তে সারিয়ে তোলে। সেটা কোম্পানি ক্লেম করে না, এটা ঘরোয়া ব্যাপার। আমি আর একটা প্রোডাক্ট দিয়ে দেখাবো, সেইটা হলো জুম। রান্নাঘর মহিলাদের জন্য বিশেষ করে, এখন তো ছেলেরাও খুব পরিষ্কার টরিষ্কার করে, মহিলাদের হেল্প করে, খুব চিটচিটে হয়, তাই না? ক্যাবিনেটগুলো যদি রান্নাঘরে ফ্রিজ থাকে, তারপরে আমাদের কি ওটা চিমনি, এক্সস্ট একদম চিপচিপে হয়ে যায় না, পরিষ্কার করতে গিয়ে রীতিমতো একেবারে নাস্তানাবুদ। কিন্তু এই প্রোডাক্টটা হলো রান্নাঘরের বন্ধু বলে। এটা যত শক্ত ধরনেরই গ্রিজ হোক না কেন, চিটচিটে হোক না কেন, খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার করে দিতে পারে। যার কারণে আপনি ভালো ড্রেস পরেও যদি মনে করেন যে একটু সময় আছে, একটু পরিষ্কার করে নিতে টাইলসগুলো, একটু ফ্রিজটা পরিষ্কার করে নিতে ওপরটা, তাহলেও কিন্তু আপনি করে নিতে পারেন, কারণ এইটা শুধু স্প্রে করতে হয় আর মুছে দিতে হয়। তা আমি এইখানে একটু বোর্ডে একটু পার্মানেন্ট মার্কার দিয়ে দেখাবো। হ্যাঁ, পার্মানেন্ট মার্কার সহজে ওঠে না, মানে চিটচিটে ধরনের এমন জিনিস আছে যে সহজে ওঠে না। আমি একটু মুছে দিই। এতক্ষণ কিন্তু আমার হাজব্যান্ড যখন মুছছিল তখন কিন্তু মুছে যাচ্ছিল, এটা পার্মানেন্ট বলে মুছছে না কিন্তু। এবার আমি এতে একটু মিশিয়ে এনেছি 1:3 রেশিও, তো আপনি মেশাতে পারেন, মানে 3 ভাগ জল 1 ভাগ জুম, অথবা 1:2 রেশিও, 2 ভাগ জল 1 ভাগ জুম, মানে জুমের পরিমাণটা কম, জলের পরিমাণটা বেশি।
এবার দেখি মোছে কিনা। তার মানে এইটার মধ্যে যখনই আপনার বেশি চিটচিটে হবে, দেখুন উঠেছে, কিন্তু যখনই বেশি চিটচিটে থাকে তখন আমাদের জুমের পরিমাণটা বেশি দিতে হবে। আমি এটা বলেছিলাম প্রদীপ, ওর মধ্যে আমার একটা জুম মেশানো আছে, দেখো ছোট। এমনি শিশি জুম। আপনার বাড়ির কতটা চিটচিটে হয়েছে সেই অনুযায়ী কিন্তু রেশিওটা করে নেবেন। দেখুন এইটা ইউজ করার সময় অন্তত মিনিট 5 মতো সময় আপনি রেখে দেবেন। আমি তো দিচ্ছি আর সাথে সাথে মুছে নিচ্ছি, কারণ আমি সময়টাকে কমাবো বলে। ওই জন্য একটু রেখে দিলে ও কিন্তু আস্তে আস্তে ওটা ছেড়ে যাবে তেলটা। ওই জন্য দেওয়ার সাথে সাথেই কিন্তু মুছবেন না, একটু অপেক্ষা করবেন। শুধু ফ্রিজের ক্ষেত্রে দেওয়ার সাথে সাথে মুছে নেবেন, কারণ ফ্রিজে তো সেরম চিটচিটেটা হয় না। যত বেশি সময় আপনি রেখে দেবেন ও তত তাড়াতাড়ি কেটে যাবে। মুছেছে, আর একটু সময় লাগবে, তার মানে একটু রেখে দিতে হবে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের রান্নাঘরটাকে খুব পরিষ্কার রাখতে পারি। তা আজকে এইটুকুনি দেখালাম। যারা নতুন আছেন আরও যদি জানতে চান, আপনাদের যে ইনভাইট করেছে তাদের কাছে জেনে নেবেন, এবং প্রোডাক্ট নিয়ে একটু বেশি করে যদি আপনারা নলেজ নেন, দেখবেন প্রোডাক্ট ইউজের সময় আপনার তত কম লাগছে, খরচা তত বেশি কমে যাচ্ছে। আর আপনি যদি একটু নলেজ না নিয়ে প্রোডাক্টটা ইউজ করতে যান, তাহলে কিন্তু আপনার খরচা বেড়ে যাবে। কারণ এই যেটা আমি দেখালাম এসেট, এটা 1 লিটার জলে 1 ml, মানে 5 লিটার জলে 5 ml। 5 ml মানে কতটুকু বুঝুন, একটা কফ সিরাপের যে ছোট টুপিগুলো থাকে, বা চা চামচের 1 চামচ, সেইটা দিয়ে কিন্তু আপনি 5 লিটার জলে কিন্তু ভেজাতে পারেন, এবং সেইটা এত সুন্দরভাবে আপনার জামাকাপড়কে পরিষ্কার করে দেবে যে আপনার মনে হবে যে কত সহজে জামাকাপড়টা কাঁচা হয়ে গেল। আর আপনি যদি নলেজ না নিয়ে কি করলেন, 1 টুপি ঢেলে দিলেন, 1 টুপি মানে 20, তাহলে আপনার খরচাটা বেড়ে গেল, তাই না? সেই জন্য আমরা যাকে প্রোডাক্ট দিই তাকে একটু দেখিয়ে দিই, এবং তাকে একবার জিজ্ঞাসা করি যে তুমি এই মাপ নিয়ে ইউজ করছো তো? না তো সে বলবে যে কই, আমার এইটা তো আপনি বলেছিলেন 1 মাস চলার কথা, আমার তো 10 দিনে শেষ হয়ে গেল, তাই না? সেই জন্য প্রোডাক্ট ইউজ করানোটা কতটা রেশিওয় কতটা কি করব, এইটা নিজেরা জেনে নিলে নিজেদের বাড়ির খরচাও যেমন কমবে, অন্যকেও কিন্তু আমি খরচা কমিয়ে প্রোডাক্টগুলো কিন্তু কন্টিনিউ করাতে পারবো। সো থ্যাংক ইউ। প্রোডাক্ট দেখলেন, মানে এই যে বলছিলাম ফিজিক্যাল হাইজিন আপনি কিভাবে মেনটেন করবেন, আনপ্যারালাল প্রোডাক্ট, আমি আপনাদের এইটুকু অ্যাসিওর করতে পারি। এবং দ্বিতীয়ত আমি যেটা দেখালাম যে ফিনান্সিয়াল হাইজিন কত সহজ, নিজে প্রোডাক্ট ইউজ করব আর 10টা মানুষকে যদি আমি প্রোডাক্টটা মানে বলতে পারি, তাদের খবরটা পৌঁছে দিই, তাহলে সেটা পাওয়াও খুব সহজ। মানে খুব সহজেই এই জায়গা থেকে আমরা একটা আমাদের ফিনান্সিয়াল হাইজিনকে ডেভেলপ করতে পারি। তো এখন প্রশ্ন, দাদা কোম্পানিটাকে, পৃথিবীর পায়োনিয়ার কোম্পানি যাকে বলা হয় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে, অ্যামওয়ে কর্পোরেশন, তাই না? আমাদের ভারতবর্ষে অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড নামে এসছে, আজকে প্রায় 25 বছর এরা কমপ্লিট করলো। করতে গেলে কি লাগে? কিচ্ছু লাগে না, শুধু কেওয়াইসি। ব্যাংকে যেমন কেওয়াইসির দরকার হয়, আপনার আধার কার্ড, আপনার ব্যাংক পাসবুকের একটা ফার্স্ট পেজের ছবি লাগে, প্যান কার্ড লাগে, ইমেল আইডি, নাম, এই সমস্ত, ঠিক আছে? শেষে আলাদা করে আমি আর ট্রেনিংয়ের কথা বলছি না, আমি দুটো কথা আপনাদের বলে যাই। 2025 মানে সকলে আমরা বলছি 2025টা আমাদের সকলে ADSD LOS-এর। আপনারা হয়তো কেউ ভাবেননি
যে এত কম কাজ করে এবছরেও 10,000 হিট করা যাবে, আপনাকে আমি সেই ফর্মুলাটা দিয়ে যাচ্ছি আজকে। মাসে 3টে করে যদি কাস্টমার যদি করতে পারেন না, তাহলে এই বছরটা প্রত্যেকে 10,000-এ শেষ করবেন। আজকে যিনি জিরোয় আছেন তিনিও কিন্তু শেষ করবেন 10,000-এ যদি মাসে 3টে করে কাস্টমার মানে বুঝবেন যে রিপিট কাস্টমার। ওই একবার দিলাম, কাকে একটা পাউচ দিলাম, কাকে একটা গ্লিস্টার দিলাম, হয়ে গেল না, রিপিট কাস্টমার। বুঝতে পারছেন? 3টে করে যদি রিপিট কাস্টমার, আমি যে হিসেবটা করেছিলাম তাতে করে কাস্টমার প্রতি 10 পিবি ধরেছিলাম। খুব বেশি কি 10 পিবি সব বাড়িতে লাগে, 1000 টাকার প্রোডাক্ট 10 পিবি। আর এবিও পিছু আমি ধরেছিলাম 50 পিবি, 100, 200, 300 নয়। এই ফর্মুলা তো যদি আপনারা হিসেব করেন, তাহলে মাসে 3টে করে যদি রিপিট কাস্টমার হয়, তাহলে আপনারা প্রত্যেকে এই ঘরে বসে থাকা মানুষেরা 10,000 পিবিতে কমপ্লিট করবেন। এটা করতে গেলে কি করতে হবে? তাড়াহুড়ো করবেন না, একটা মানুষের সাথে সঠিকভাবে ব্যবহারটাকে ঠিক রেখে ধৈর্য ধরে তার সাথে আপনি প্রোডাক্ট কাস্টমার দিয়ে শুরু করুন। আমরা প্রথমেই না লোক ধরতে যাই। আমি বলবো লোক ধরাটা সহজ হবে, কারণ দেখুন আজকের দিনে ফেক অ্যাক্টিভিটিস প্রচুর, কেউ আপনার লিঙ্কে ঢুকবে না। আপনি যদি বলেন ব্যবসা, তুমি কে হে আমাকে তুমি ব্যবসা শেখাবে, এরকম অনেক কিছু প্রশ্ন আজকের দিনে হতে পারে। সবচেয়ে ভালো আমার কাছে একটা তুলসী আছে, আর তুলসী কথাটা বললে না কেউ বলবে না আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে আসি তুলসী খাওয়াটা আমার। এই আমাদের যে হার্বাল প্রোডাক্টস আছে, ডোর ওপেনিং প্রোডাক্টস, এই হার্বস দিয়ে ব্যবসাটা শুরু করুন। তুলসী আছে, চবনপ্রাশ আছে, অশ্বগন্ধা আছে, মধুনাশিনী আছে, দারুণ ভালো প্রোডাক্ট। আর সব শেষে আমি যে কথাটা বলে শেষ করব, এই বিজনেসে যদি সত্যি সাকসেস পেতে চান, তাহলে সাবমিট টু আওয়ার প্রেয়ার। আমাদের প্রেয়ারটার প্রতি যদি আপনার সাবমিশন থাকে, তাহলে আপনাকে আর কিচ্ছু ভাবতে হবে না, কার্ডিনাল রুলও ভাবতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। যদি প্রেয়ারটার প্রতি আপনার সাবমিশন থাকে, এটা ভালো মানুষের ব্যবসা, মানুষ গড়ার ব্যবসা। আজকে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভালো মানুষ নিজেকে করুন, ভালো মানুষ 10টা তৈরি করুন। আপনার জেনারেশানে পয়সার চিন্তা করতে হবে না। 10টা ভালো মানুষ খুঁজে পেলে আপনার জেনারেশান হাসতে হাসতে চলে যাবে। কিন্তু মাইন্ডেড ভালো মানুষ। এবং আমার কাছে একটাই মেসেজ, আমাদের প্রেয়ার। দেখবেন প্রেয়ারটা বারবার পড়বেন, সব ওখানে বলে দেওয়া আছে। আমি আপনাদের বলবো, লোকে বলে সাবমিশন, পাওয়ার অফ সাবমিশন। আমি বলবো সাবমিশন ওইখানে করুন, আমাদের প্রেয়ারে সাবমিট করুন, তাহলে দেখবেন আপনি আর কখনো কার্ডিনাল রুল ব্রেক করবেন না। সো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এখানেই শেষ করছি। গুড নাইট।